ডাক্তারবাবু, আপনি রাত 3টের পরে ওই করিডোরে একা হাঁটবেন না। আমি হেসে বললাম, কেন, আপনি কি আমায় হাঁটতে দেখেছেন? তিনি চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ অবস্থাতেই তিনি বললেন, ওখানে কেউ অপেক্ষা করে। আমি ভাবলাম অসুস্থ মানুষের প্রলাপ, কিন্তু ঘর থেকে বেরিয়ে আসার পর প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 426 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে একটাই ঘটনা। শনিবারের ঘটনা পাঠিয়েছিল উন্মেষ চক্রবর্তী জামশেদপুর থেকে, এবং উন্মেষ সেই ঘটনাটার সাথে আমাকে আরেকটা ঘটনাও পাঠিয়েছিল। আমি আজকে উন্মেষের দ্বিতীয় ঘটনাটা তোমাদেরকে শোনাবো। এই ঘটনায় একজন ডাক্তারের উল্লেখ রয়েছে, এবং উন্মেষ আমাকে বলেছে যে এই ঘটনা পড়ার সময় আমি যেন তার আসল নাম বদলে বলি। আর সঙ্গত কারণে এই ডাক্তারবাবু যেই হাসপাতালে কাজ করতেন সেই হাসপাতালের নামও আমি এই ঘটনায় উল্লেখ করছি না। সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 426 নম্বর এপিসোডের ঘটনায়। আমার নাম ডক্টর অরিন্দম মুখোপাধ্যায়। এখন আমার বয়স 72 বছর। আমি অবসরপ্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ। প্রায় 36 বছর কলকাতার একটা নামী সরকারি হাসপাতালে মেডিসিন বিভাগে কাজ করেছি। বাড়ি উত্তরপাড়ায়, হুগলি জেলায়। চাকরি থেকে অবসর নিয়েছি অনেক বছর হলো। আজকে যে ঘটনাটা বলবো সেগুলো ঘটেছিল 1994 থেকে 95 সালের ভেতরে। তখন আমার বয়স 40-এর কাছাকাছি। আমি নিজেকে সবসময় যুক্তিবাদী মানুষ বলে মনে করতাম। ভূত প্রেত অলৌকিক এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি। মেডিকেল কলেজে পড়ার সময় থেকেই একটা কথা বিশ্বাস করতাম, যে ঘটনার ব্যাখ্যা আজ নেই কাল নিশ্চয়ই পাওয়া যাবে। আমি 3টে ঘটনার কথা বলবো, 3টে আলাদা ঘটনা, কিন্তু শেষ পর্যন্ত বুঝেছিলাম 3টেই অদ্ভুতভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে ছিল। প্রথম ঘটনাটা শুরু হয় একেবারে তুচ্ছ একটা ব্যাপার দিয়ে। সেই সময় হাসপাতালের পুরনো বিল্ডিংয়ের 3য় তলায় আমাদের নাইট ডিউটি পড়েছিল। বিল্ডিংটা ব্রিটিশ আমলের। মোটা দেওয়াল, উঁচু সিলিং, লম্বা করিডোর। দিনের বেলায় রোগী, নার্স, ইন্টার্ন, আত্মীয় স্বজনদের ভিড়। জায়গাটা একেবারে সরগরম থাকত। কিন্তু মাঝরাতের পর হাসপাতালটা অন্য একটা জায়গায় পরিণত হতো। করিডোরে তখন শুধু টিউবলাইটের সাদা আলো। মাঝে মাঝে আলোটা কেঁপে উঠত। পুরনো জানলার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকত। দূরে কোথাও অক্সিজেন সিলিন্ডার ঠেলার ধাতব শব্দ। কখনো স্ট্রেচারের চাকা, কখনো কোনো রোগীর চাপা গোঙানি। এই সবই ছিল হাসপাতালের স্বাভাবিক শব্দ। সেদিনও ছিল তেমনই এক রাত। ডিউটিতে ছিলাম আমি, স্টাফ নার্স মধুমিতা, ওয়ার্ড বয় রমেশ আর একজন জুনিয়র ডাক্তার সৌভিক। তবে এখানে সকলের নাম আমি বদলে দিয়েছি। রাত 1:30টার দিকে শেষ রোগী দেখে নিজের ঘরে বসে কেস শিট লিখছিলাম। হঠাৎ মনে হলো করিডোরে কেউ খুব ধীরে ধীরে হাঁটছে। শব্দটা অদ্ভুত। চামড়ার জুতো নয়, রাবারের স্যান্ডেলও নয়, খালি পায়ে হাঁটছে সেরকমই তো মনে হচ্ছে। আমি ভেবেছিলাম কোনো রোগীর আত্মীয়। বেরিয়ে দেখলাম করিডোর ফাঁকা, দুই পাশে দরজা বন্ধ, শুধু দূরে একটা জানলা হালকা দুলছে। ফিরে এসে আবার বসতেই শব্দটা আবার শুরু হলো, এবার আরো কাছে। ঠিক আমার ঘরের দরজার বাইরে এসে শব্দটা থেমে গেল। আমি দরজা খুললাম, কেউ নেই। ভাবলাম হয়তো ক্লান্তির কারণে ভুল শুনছি। কিন্তু মিনিট 5 পরে নার্স মধুমিতা এসে বলল, স্যার, আপনি কি একটু আগে করিডোরে হাঁটছিলেন? আমি অবাক হয়ে বললাম, না তো, কেন? আমি দরজা খুলে করিডোরটা দেখেছিলাম মাত্র। সে একটু ইতস্তত করে বলল, আমার মনে হলো কেউ ধীরে ধীরে হাঁটছিল। আমি ভেবেছিলাম আপনি। আমি কিছু বললাম না, কারণ আমিও ওই একই শব্দ শুনেছি। কিন্তু দুজন মানুষ কি একই রকম ভুল শুনতে পারে? নিজেকে বোঝালাম
পুরনো বিল্ডিং, কাঠ, পাইপ, বাতাস, অনেক সময় অদ্ভুত শব্দ হয়। সেই রাত সেভাবেই কেটে গেল। দুদিন পর আবার নাইট ডিউটি। সেদিন প্রচণ্ড ঠান্ডা, বাইরে কুয়াশা। হাসপাতালের সামনে বড় গাছগুলো কুয়াশার মধ্যে আধা আধি ঢাকা। রাত প্রায় 2টো। একজন বৃদ্ধ রোগীকে দেখে ফিরছিলাম। করিডোরের শেষ মাথায় একটা জানলার সামনে এসে দাঁড়াতেই একটা গন্ধ পেলাম, পুরনো আতরের মতো। যেন বহুদিন আলমারিতে রাখা কোনো কাপড়ে আতর দেওয়া থাকলে যেরকম গন্ধ বের হয়, এই গন্ধ ঠিক সেই রকম। আমি থেমে গেলাম। গন্ধটা মাত্র কয়েক সেকেন্ড ছিল, তারপর বাতাসে মিলিয়ে গেল। ঠিক তখনই মনে হলো আমার পাশ দিয়ে কেউ হেঁটে গেল। আমি কাউকে দেখিনি, কিন্তু শরীরের বাঁ পাশ দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। কেউ যেন খুব কাছ দিয়ে চলে গেছে। আমি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, করিডোর ফাঁকা। ঠিক তখনই পেছন থেকে রমেশ ডাকলো, স্যার। আমি ঘুরে দাঁড়ালাম, বললাম, কোথায় ছিলে? ওয়ার্ডে? এদিকে এসেছিলে? রমেশ বলল, না স্যার। তারপর সে একটু ইতস্তত করে বলল, স্যার, একটা কথা বলবো। এই করিডোরে মাঝে মাঝে একটা সুগন্ধ পাওয়া যায়। আমি হেসে ফেললাম, হাসপাতালে আবার সুগন্ধ? রমেশ গম্ভীর গলায় বলল, আমি একা নই স্যার, আরো অনেকে পেয়েছে। আমি বললাম, আরে দূর, এসব বাজে কথা। সে আর কিছু বলল না, কিন্তু তার মুখ দেখে মনে হলো সে যেন আরো কিছু বলতে চাইছিল। তবে সেই গন্ধ আমিও তো পেয়েছিলাম। পরের সপ্তাহে ঘটনাটা আরো অদ্ভুত হলো। রাত 12টা, হাসপাতালের ফোন বেজে উঠল। আমি ধরলাম। ওপাশে একটা নিঃশ্বাসের শব্দ, কেউ কথা বলছে না। আমি বললাম, হ্যালো, কে বলছেন? কোনো উত্তর নেই, শুধু খুব ধীরে নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তারপর হঠাৎ লাইন কেটে গেল। ভাবলাম ভুল নম্বর। 10 মিনিট পর আবার ফোন, একই ঘটনা। তৃতীয়বার যখন ফোন এলো তখন আমি একটু বিরক্ত হয়েই বললাম, আপনি যদি কথা না বলেন তাহলে ফোন করবেন না, এটা হাসপাতাল। এবারও কোনো উত্তর নেই। তবে লাইন কাটার আগে খুব আস্তে একটা শব্দ শুনলাম, যেন কেউ বলল, ডাক্তারবাবু। আমি নিশ্চিত হতে পারিনি, হয়তো কল্পনা, হয়তো লাইনের গোলমাল, কিন্তু শব্দটা কানে আটকে রইল, ডাক্তারবাবু। পরদিন সকালে ফোন অপারেটরকে জিজ্ঞাসা করলাম। সে রেজিস্টার দেখে বলল, স্যার, রাতে আপনার ঘরে তো কোনো ফোন যায়নি। আমি বললাম, অসম্ভব, 3 বার ফোন ধরেছি আমি। সে আবার রেজিস্টার দেখল, কোনো রেকর্ড নেই। আমি আর কথা বাড়ালাম না। এরপর থেকে ছোট ছোট অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগলো। আমার টেবিলের ওপর রাখা কলম অন্য জায়গায় চলে যায়, বন্ধ জানলা একটু ফাঁক হয়ে যাওয়া, খালি করিডোরে কারোর ধীরে হাঁটার শব্দ। রাত 2:30 থেকে 3টের মধ্যে হঠাৎ ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি মনে হয় নেমে যেত। সবকিছুরই আলাদা আলাদা যুক্তি বের করা যায়, কিন্তু সবগুলো একসঙ্গে সেটা সহজ ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম এই বিষয়গুলো নিয়ে আর ভাববো না। ডাক্তার হিসেবে আমাকে যুক্তির ওপরই ভরসা রাখতে হবে। কিন্তু সেই রাতেই এমন একটা ঘটনা ঘটল যার ব্যাখ্যা আমি আজও দিতে পারিনি। রাত তখন ঠিক 3:05। আমি কেস শিট লিখছি। হঠাৎ টেবিলের ওপর রাখা স্টেথোস্কোপটা নিজে থেকেই মাটিতে পড়ে গেল। ভাবলাম টেবিলের একেবারে কোণে রেখেছিলাম নাকি। উঠিয়ে আবার রাখলাম। ঠিক তখনই আমার রুমের কাঁচের জানলার ওপাশে একটা ছায়া ভেসে উঠল, মানুষের মতো স্থির। আমি মুহূর্তের জন্যে জমে গেলাম। আমি তখন ঘরের ভেতরে একা, আর কেউ ছিল না। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, তারপর আস্তে করে গিয়ে জানলাটা খুলে দিলাম। কিন্তু জানলার ওপাশে কেউ নেই, শুধু কুয়াশায় ঢাকা ফাঁকা করিডোর। কিন্তু কাঁচের ওপর কেউ যেন আঙুল দিয়ে লিখেছে, ফিরে এসেছি। জানলার কাছে লেখা, ফিরে এসেছি। কথাটা আমি আর কয়েক সেকেন্ডের বেশি দেখতে পাইনি। হঠাৎ যেন চোখের সামনে থেকেই সেটা ভ্যানিশ করে গেল। আমি দ্রুত কাঁচের গায়ে হাত বুলিয়ে দেখলাম কোনো দাগ নেই, যেন কিছুই লেখা ছিল না। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো কুয়াশার কারণে আলো ছায়ার খেলায় এমনটা মনে হয়েছে।
কিন্তু একটা প্রশ্ন আমার মাথা থেকে সরছিল না। যদি সত্যি আলো ছায়ার খেলা হয়, তাহলে আমি এত স্পষ্ট করে বাংলা অক্ষরগুলো পড়লাম কিভাবে? সেই রাতটায় আর বিশেষ কিছু ঘটেনি, তবে বাড়ি ফিরে ঘুমোতে গিয়েও বারবার সেই ঘটনাটার কথা মনে পড়ছিল। বাড়িতে ফিরে আমার স্ত্রী নন্দিনী আমার মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিলাম। বললাম, হাসপাতালে রোগীর চাপ একটু বেশি। আমি জানতাম যা দেখেছি সেটা কাউকে বললে হয়তো আমার কথা বিশ্বাস করবে না, তাই চুপ করে রইলাম। পরদিন দুপুরবেলায় হাসপাতালে পৌঁছে আমি প্রথমেই রেকর্ড সেকশনে গেলাম। যাওয়ার কারণ, রেকর্ড রুমের দায়িত্বে ছিলেন এই হাসপাতালের অন্যতম পুরনো কর্মচারী নৃপেন বাবু। 40 বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। তার সঙ্গে দেখা করে আমি বললাম, দাদা, 3য় তলার পুরনো বিল্ডিং নিয়ে কোনো অদ্ভুত গল্প শুনেছেন কখনো? তিনি প্রথমে হেসে বললেন, ডাক্তারবাবু, হাসপাতালে গল্পের অভাব হয় নাকি? আমি বললাম, না দাদা, সিরিয়াসলি বলছি। আমার মুখ দেখে উনিও গম্ভীর হয়ে গেলেন। ধীরে ধীরে বললেন, আপনি কি রাতের ডিউটিতে কিছু লক্ষ্য করেছেন? আমি একটু চমকে গেলাম। বললাম, কেন বলুন তো? তিনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বললেন, থাক, আপনি এসব বিশ্বাস করবেন না। আমি বললাম, আরে বিশ্বাস করি না করি শুনতে আপত্তি নেই। তিনি ফাইল গুছোতে গুছোতে বললেন, 3য় তলার ওই অংশে যারা অনেক বছর কাজ করেছে তাদের মধ্যে কয়েকজন নাকি মাঝরাতে নিজের নাম শুনেছে। কেউ কেউ আবার বলে অদ্ভুত একটা আতরের গন্ধ পায়। আমার বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। আমি কিছুই বললাম না। তিনি আবার বললেন, তবে এসব নিয়ে কখনো অফিসিয়ালি কিছু লেখা হয়নি। হাসপাতালে গুজব ছড়ালে কাজ করা মুশকিল হয়ে যায়, চাকরি নিয়েও টানাটানি হতে পারে। আমি আর প্রশ্ন করলাম না। সেদিন রাতের ডিউটিতে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছিল। রাত 1টা নাগাদ জরুরি বিভাগ থেকে একজন রোগীকে আমাদের ওয়ার্ডে পাঠানো হলো। বৃদ্ধ মানুষ, অবস্থা স্থিতিশীল। তাকে দেখে ফিরে আসছিলাম, করিডোরের মাঝখানে এসে হঠাৎ লক্ষ্য করলাম চারিদিকের শব্দ যেন কেমন থেমে গেছে। আরে, আমার কানে তালা ধরে গেল নাকি? শুধু নিজের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। তারপরেই শুনতে পেলাম একটা খস খস শব্দ। কেউ যেন কাপড় টেনে নিয়ে হাঁটছে, মোটা কাপড়। শব্দটা করিডোরের শেষ মাথা থেকে আসছে। আমি তাকিয়ে রইলাম। দূরে সাদা আলোর মধ্যে একটা অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে আছে বলে মনে হলো। মানুষও হতে পারে, আলোও হতে পারে। আমি ডাকলাম, কে ওখানে? কোনো উত্তর এলো না। 2 পা এগোতেই অবয়বটা যেন আর একটু দূরে সরে গেল। আমি আরো এগোলাম, আবার একই ঘটনা। শেষ পর্যন্ত করিডোরের শেষ মাথায় আমি এগিয়ে গিয়ে দেখি সেখানে কেউ নেই। বাইরে কুয়াশা আর সেই পরিচিত আতরের গন্ধ। তবে এবার গন্ধটা আগের চেয়ে অনেক বেশি তীব্র। ঠিক তখনই পেছন থেকে সৌভিক দৌড়ে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, স্যার স্যার স্যার, আপনি এখানে? আমি বললাম, কেন, কি হয়েছে? আমি তো 5 মিনিট ধরে আপনাকে খুঁজছি। আমি 2বার এই করিডোর দিয়ে গেলাম, আপনি তো ছিলেন না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আমি নিশ্চিত আমি কোথাও যাইনি। তাহলে ও আমাকে দেখতে পেল না কেন? সেই রাতের পর প্রথমবার আমার নিজের ওপর সন্দেহ হতে শুরু করলো। আমি কি অতিরিক্ত কাজের চাপে বিভ্রমে ভুগছি? পরদিন নিজেরই এক মনোরোগ বিশেষজ্ঞ বন্ধুর সঙ্গে দেখা করলাম। আড্ডার ছলে জিজ্ঞাসা করলাম, ভাই, ঘুম কম হলে কি মানুষ একই ধরনের শব্দ বা গন্ধ বারবার অনুভব করতে পারে? সে বলল, হতে পারে, তবে একাধিক মানুষ যদি একই জিনিস অনুভব করে তখন ব্যাপারটা অন্যরকম। আমি আর কিছু বলিনি। ঘটনাটা ঘটল তার 3 রাত পর। রাত ঠিক 2:30-টে মধুমিতা হঠাৎ আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ওর মুখ ফ্যাকাশে। আমি বললাম, কি হয়েছে? সে কাঁপা গলায় বলল, স্যার, আপনি আমার সঙ্গে একবার চলুন। আমরা দুজন ওয়ার্ডের শেষ প্রান্তে গেলাম। সেখানে একটা ছোট্ট স্টোর রুম। সাধারণত পুরনো যন্ত্রপাতি রাখা হয়। মধুমিতা ফিসফিস করে বলল,
10 মিনিট ধরে ভেতর থেকে কেউ দরজায় টোকা দিচ্ছে। আমি কান পাতলাম, প্রথমে কিছুই শুনলাম না। তারপর খুব ধীরে নিয়মিত বিরতিতে কেউ যেন খুব ভদ্রভাবে দরজা খুলতে বলছে। আমি ভাবলাম হয়তো ভেতরে কেউ আটকে পড়েছে। দ্রুত দরজা খুললাম। ভেতরে আলো জ্বালিয়ে দেখলাম একটা পুরনো ট্রলি, ভাঙা হুইল চেয়ার, কিছু খালি বাক্স, কিন্তু ভেতরে কেউ নেই। ঘরটা এত ছোট যে লুকোনোর জায়গাই নেই। আমি পুরো ঘর ঘুরে দেখলাম, পুরো ফাঁকা। আমরা বাইরে বেরিয়ে দরজা বন্ধ করলাম। 10 সেকেন্ডও যায়নি, আবার। মধুমিতা এবার আমার হাত শক্ত করে চেপে ধরল। আমি দ্বিতীয়বার দরজা খুললাম, আবার একই দৃশ্য। এবার আমার নিজের গায়েও কাঁটা দিয়ে উঠল। পরের দিন সকালে সেই ঘরে গিয়ে দেখলাম ঘর একেবারে ফাঁকা। কোনো শব্দ আসার উৎসই খুঁজে পেলাম না। তবে এরপর থেকে অদ্ভুত ঘটনাগুলো যেন আমাকে কেন্দ্র করেই ঘটতে লাগলো। যে ওয়ার্ডে ঢুকি মনে হয় কেউ আমার আগে সেখানে ছিল। আমার ঘরের বাইরের রকিং চেয়ারটা দুলছে। আমার কোয়ার্টারের জানলার কাঁচে যেন সদ্য হাত রাখা হয়েছিল তার ছাপ। কখনো মনে হচ্ছে আমার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে, পেছন ফিরলেই কেউ নেই। এক রাতে বাড়ি ফেরার আগে আমাদের বিশ্রাম ঘরে 5 মিনিট বসেছিলাম। ঘরে আমি একা। হঠাৎ খেয়াল করলাম দেয়ালে ঝোলানো ঘড়িটা থেমে গেছে। সময় দেখাচ্ছে 3:05। আমি নিজের হাত ঘড়ি দেখলাম, সেটাও 3:05। ঠিক সেই মুহূর্তে ঘরের লাইটটা একবার মিটমিট করে নিভে আবার জ্বলে উঠল। আলো ফিরতেই করিডোরের শেষ প্রান্ত থেকে একজন বৃদ্ধ ক্লান্ত গলায় আমার নাম ধরে ডাকল, অরিন্দম, আমাকে চিনতে পারছেন? একবার মনে করার চেষ্টা করুন। সেই গলাটা আমি আগে কোনোদিনও শুনিনি, তবে অদ্ভুতভাবে মনে হচ্ছিল আমি এই মানুষটাকে কোনো একদিন খুব ভালো করেই চিনতাম। সেই ভেসে আসা কণ্ঠস্বর আমার বুকের ভেতর এমনভাবে ধাক্কা দিয়েছিল যে আজও সেটা ভুলতে পারিনি। আমি এক মুহূর্ত দেরি করিনি, প্রায় দৌড়ে করিডোরের শেষ প্রান্তে গেলাম। অন্য দিনের মতোই কেউ নেই। নিচের উঠোনে আমি দেখি কয়েকটা কুকুর গোল হয়ে বসেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় তারা সবাই একই দিকে তাকিয়ে আছে, আমাদের বিল্ডিংয়ের 3য় তলার সেই জানলার দিকে। সকালে বাড়ি ফিরে আমি ঠিক করলাম এবার আর বিষয়টা এড়িয়ে যাব না। হাসপাতালে যোগ দেওয়ার পর থেকে যত রোগীর কেস আমি দেখেছি সব তো মনে রাখা সম্ভব নয়, কিন্তু যদি সত্যি কেউ আমাকে মনে করার চেষ্টা করুন বলে থাকে, তাহলে হয়তো কোনো পুরনো রোগীর সঙ্গে এর সম্পর্ক আছে। শুনলে আমাকে পাগল মনে হলেও সত্যি এটাই ভাবছিলাম আমার নিজের মনে মনে। সেদিন দুপুরে লাঞ্চের সময় হাসপাতালের সবচেয়ে সিনিয়র নার্সদের একজন সুনন্দাদির সঙ্গে দেখা হলো। তিনিও প্রায় 30 বছরের ওপর এই হাসপাতালে কাজ করছেন। আমি আমার কথাটা ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম, বললাম, দিদি, 1994 সালের আগে কি আমাদের বিল্ডিংয়ের 3য় তলায় কোনো অদ্ভুত ঘটনা নিয়ে আলোচনা হতো বা কিছু ঘটেছিল? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আপনি কি কিছু দেখেছেন? আমি শুধু বললাম, কিছু জিনিস অস্বাভাবিক লাগছে। তিনি বললেন, অনেকেই বলে কিছু না কিছু অনুভব করেছে, তবে একটা ব্যাপার লক্ষ্য করেছেন, যারা অনুভব করেছে তারা সবাই ওই একই করিডোরে নিয়মিত ডিউটি করত। আমি বললাম, তার মানে? তিনি মাথা নাড়লেন, বললেন, আমি জানি না, তবে একটা কথা মনে রাখবেন, হাসপাতালের সব মৃত্যু একরকম হয় না। কথাটা শুনে আমি অস্বস্তিতে পড়ে গেলাম। সেই রাতেই 3য় ঘটনাটা শুরু হয়। রাত তখন 2:30। হঠাৎ আইসোলেশন কেবিন থেকে খবর এলো একজন বৃদ্ধ রোগীর শ্বাসকষ্ট বেড়েছে। আমি আর সৌভিক ছুটে গেলাম। রোগীকে পরীক্ষা করে ওষুধ দেওয়ার পর তিনি একটু শান্ত হলেন। আমরা বেরিয়ে আসছি এমন সময় বৃদ্ধ ভদ্রলোক হঠাৎ আমার হাত চেপে ধরলেন। খুব দুর্বল গলায় বললেন, ডাক্তারবাবু, আপনি রাত 3টের পরে ওই করিডোরে একা হাঁটবেন না। আমি হেসে বললাম, কেন, আপনি কি আমায় হাঁটতে দেখেছেন? তিনি চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ অবস্থাতেই তিনি বললেন, ওখানে কেউ অপেক্ষা করে। আমি ভাবলাম অসুস্থ মানুষের প্রলাপ,
কিন্তু ঘর থেকে বেরিয়ে আসার পর সৌভিক বলল, স্যার উনি কি আপনাকে কিছু বললেন? আমি পুরো ঘটনাটা বললাম। সৌভিক ফ্যাকাশে হয়ে গেল, বলল, আমাকে উনি ঠিক একই কথা গতকালও বলেছিলেন। এরপর আমি লক্ষ্য করতে শুরু করলাম সব ঘটনাই একটা নির্দিষ্ট সময় ঘটছে, রাত 3:05, 3:10 আশেপাশে। ফোন, গন্ধ, পায়ের শব্দ, নাম ধরে ডাকা, সব। আমি ঠিক করলাম সেদিন 3:05 ওই করিডোরেই দাঁড়িয়ে থাকব। রাত 3টের পর আমি ঘর থেকে বেরোলাম, সঙ্গে শুধু একটা ছোট্ট টর্চ। করিডোর তখন প্রায় নিঃশব্দ। দূরে ওয়ার্ডে মধুমিতাকে দেখতে পাচ্ছি। সৌভিক জরুরি বিভাগে গেছে, আমি একা। ঘড়িতে 3:04। হঠাৎ যেন পুরো করিডোরের আবহাওয়া বদলে গেল। কয়েক সেকেন্ড আগেও ঠান্ডা ছিল, এবার কেমন ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তারপর সেই পরিচিত আতরের গন্ধ, এবার এতটাই স্পষ্ট যেন কেউ আমার একেবারে পাশে দাঁড়িয়ে আছে। ঘড়িতে 3:05। ঠিক তখনই করিডোরের সব টিউবলাইট একসঙ্গে হালকা মিটমিট করে উঠল, কিন্তু নিভল না। কিছুটা দূরে সেই বিশ্রাম কক্ষের জানলার সামনে একটা ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি নিজেকে শক্ত করে বললাম, কে আপনি? কে? কোনো উত্তর নেই। আমার মনে হলো সেই ছায়ামূর্তিটা এক পা এগোলো, তারপর আরেক পা। অদ্ভুত ব্যাপার, আমি ওর হাঁটার শব্দ শুনতে পাচ্ছিলাম না। ও যতই কাছে আসছিল তত যেন আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে ঘুরে পেছনের দিকে তাকালাম, পেছনে কেউ নেই। আবার সামনের দিকে তাকাতেই ছায়াটাও অদৃশ্য, একেবারে ভ্যানিশ। পুরো করিডোর ফাঁকা। পায়ের ছাপগুলোও আমার দিকে আসেনি, কিন্তু মেঝেতে আকারে কিছুটা ছোট ভেজা পায়ের ছাপ। কেউ যেন বৃষ্টিতে ভিজে খালি পায়ে হেঁটেছে। পায়ের ছাপগুলো আমার দিকে আসেনি, বরং আমার পাশ কাটিয়ে সোজা ডাক্তারদের বিশ্রাম ঘরের দিকে গেছে। আমি ধীরে ধীরে পায়ের ছাপ অনুসরণ করলাম। দরজা আধখোলা। ভেতরে ঢুকে দেখি ঘরের মধ্যে রাখা রকিং চেয়ারটা দুলছে। আমি ঘর থেকে বেরিয়ে আসতে যাব, হঠাৎ একটা কণ্ঠস্বর, আপনি কথা দিয়েছিলেন। আমি পেছনে ঘুরে তাকাতেই দেখি সেখানে কেউ নেই, কিন্তু ঠিক তখনই আমার মাথার ভেতরে খুব অস্পষ্ট একটা স্মৃতি ফিরে এলো। কয়েক মাস আগে একজন বৃদ্ধ রোগীর কথা। অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ, ভর্তি ছিলেন। তিনি বারবার বলতেন, ডাক্তারবাবু আমি বাড়ি ফিরতে চাই। আমি তাকে বলেছিলাম, আপনি ভালো হলেই ছেড়ে দেব। কিন্তু তারপর স্মৃতিটা যেন কুয়াশার মধ্যে ঢেকে গেল। মুখটা মনে পড়ছে না, নামটাও না, শুধু সেই কথাটা, আমি বাড়ি ফিরতে চাই। পরদিন আমি পুরনো ভর্তির রেজিস্টার খুঁজতে শুরু করলাম। 1994 সালের জানুয়ারি মাস। অনেক রোগীর নাম, অনেক কেস। হঠাৎ একটা ফাইলের ওপর চোখ আটকে গেল। ফাইলটা অদ্ভুতভাবে অন্যগুলোর থেকে আলাদা ছিল। ধুলো কম, যেন সম্প্রতি কেউ সেটাকে খুলেছে। আমি ফাইলটা হাতে নিলাম, ঠিক তখনই পেছন থেকে নৃপেন বাবুর গলা, ওই ফাইলটা কে বার করেছে? আমি বললাম, আমি এখনই নিলাম। তিনি অবাক হয়ে বললেন, অসম্ভব, এটা তো আমি গতকাল তালা বন্ধ আলমারিতে রেখেছিলাম। আমি সেই ফাইল খুলে চোখ বোলাচ্ছিলাম। হঠাৎ একজন ভদ্রলোকের নামের ওপর আমার চোখটা আটকে গেল। একজন বৃদ্ধ স্কুল শিক্ষক, বয়স 72, দীর্ঘদিনের ফুসফুসের অসুখ। চিকিৎসার দায়িত্বে ছিলাম আমি। শেষ পাতায় মৃত্যুর সময় লেখা আছে, কিন্তু মৃত্যুর আগের পর্যবেক্ষণ পাতায় একটা অদ্ভুত মন্তব্য, আমার নিজের হাতে লেখা। আমি পড়ে স্তব্ধ হয়ে গেলাম। সেখানে লেখা, সময় 3:05। রোগী বারবার বলছেন ছেলেকে খবর দেওয়ার জন্যে। তার নিচে আর কোনো নোট নেই। ছেলের সঙ্গে যোগাযোগ হয়েছিল কিনা লেখা নেই। কেস শিট হঠাৎ করেই শেষ। আমি অনেক চেষ্টা করেও মনে করতে পারলাম না এরপর কি হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে আমার মাথার ভেতর যেন বজ্রপাতের মতো একটা অনুভূতি হলো, আমি কি কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি? আর যদি তাই হয়ে থাকে, তাহলে গত কয়েক সপ্তাহ ধরে যে অদৃশ্য উপস্থিতি আমাকে খুঁজে বেড়াচ্ছে,
সে কি শুধু আমাকেই কিছু মনে করিয়ে দিতে চাইছে? সেদিন সারাদিন আমি কোনো কাজে মন দিতেই পারছিলাম না। পুরনো কেস শিটটা বারবার খুলে দেখছিলাম। নিজের হাতের লেখাটার দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন কোনো অচেনা মানুষ লিখেছে। এত গুরুত্বপূর্ণ একটা মন্তব্য আমি কিভাবে ভুলে গেলাম? রাত 3:05, তার ছেলেকে খবর দেওয়া, তাহলে তিনি নিশ্চিন্ত হবেন। আমি অনেক ভেবেও কিছুই মনে করতে পারছিলাম না। বিকেলের দিকে নৃপেনবাবুকে আবার ডেকে বললাম, এই রোগীর মৃত্যুর পরে কোনো আত্মীয় এসেছিলেন? তিনি অনেকক্ষণ রেজিস্টার উল্টে পাল্টে দেখে বললেন, একটা নোট আছে, তবে খুব ছোট করে লেখা। আমি কাছে গিয়ে পড়লাম, রোগীর পুত্র হাসপাতালে পৌঁছতে দেরি হয়, রোগীর মৃত্যুর প্রায় 40 মিনিট পরে উপস্থিত হন। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। 40 মিনিট? তাহলে কি সেই মানুষটা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছিলেন? আর আমি কি সত্যিই তার ছেলেকে সময় মতো খবর দিতে পারিনি? সন্ধ্যের পর নিজের চেম্বারে বসে অনেক পুরনো ডায়েরি বের করলাম। আমি তখন প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো ছোট ছোট করে লিখে রাখতাম। 1994 সালের ফেব্রুয়ারির পাতাগুলো খুললাম। একটা তারিখে এসে আমার হাত থেমে গেল। সেখানে লেখা, আজ জরুরি বিভাগে একসঙ্গে 5 জন গুরুতর রোগী আসে। প্রচণ্ড ব্যস্ততা। 3য় তলার বৃদ্ধ রোগীর ছেলেকে ফোন করা হয়নি, কাউকে বলাও হয়নি তার ছেলেকে খবর দিতে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি অনেকক্ষণ ডায়েরিটার দিকে তাকিয়ে বসে রইলাম। কাজের চাপে একজনের জীবন বাঁচাতে গিয়ে আরেকজনের শেষ ইচ্ছাটা আমার মনেই ছিল না। আমি ঘটনাটা ভুলে গেছি ঠিকই, কিন্তু কেউ নিশ্চয়ই ভুলতে পারেনি। সে হয়তো ইহজগতে নেই ঠিকই, কিন্তু সে আজও অপেক্ষা করছে। সেই দিন রাত 3টের সময় আমি করিডোরে দাঁড়িয়ে আছি। রাত 3:04, আবার সেই অবয়বটিকে দেখতে পেলাম। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি খবর দিয়ে দিচ্ছি। অন্য দিক থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ডাক্তারবাবু, আমার ছেলেটাকে খবর দেবেন তো? আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই। আমি বললাম, নিশ্চয়ই, আপনার ছেলেকে আমি খবর দিচ্ছি। সে আপনার সাথে এসে দেখা করবে। তারপরেই সেই অবয়বটি অদৃশ্য হয়ে যায়। আমি বিশ্রাম কক্ষে ফিরে এসে ভাবতে আরম্ভ করি, আমি তার ছেলেকে আজ এত বছর পরে কি বলবো? যদি তাকে ফোনও করি, তাকে কি জানাবো? পরদিন রাতেও ঠিক 3:05 আমি সেই অবয়বটিকে আবার দেখতে পাই। আমি এবার নিজের মাথা নত করে সেই অবয়বটিকে উদ্দেশ্য করে জানাই, আমার সেদিনকে ভুল হয়ে গিয়েছিল। আমি আপনার ছেলেকে খবর দিতে ভুলে গিয়েছিলাম। কাউকে বলতেও ভুলে গিয়েছিলাম যে আপনি মৃত্যুশয্যায়, আর আপনার ছেলেকে খবর দিতে আমার ভুল হয়ে গিয়েছে। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। তারপর আমি সেই দিকে তাকিয়ে দেখি সেই অবয়বটি অদৃশ্য হয়ে গেছে। আজ এই ঘটনা বলার পেছনে আমার একটাই উদ্দেশ্য, এটা জানানো যে চিকিৎসক হিসেবে আমি এখনো বিজ্ঞানের ওপরেই বিশ্বাস করি, কিন্তু আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল তার সত্যিই কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। অনেক প্রশ্ন, তার উত্তর আজও জানা যায়নি, আর হয়তো কোনো দিনও জানা হবে না। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। দুর্দান্ত দুর্দান্ত আরেকটা এপিসোড আমাদেরকে উপহার দিল উন্মেষ চক্রবর্তী, জামশেদপুর থেকে। উন্মেষ, তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি। তুমি ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি সেন্ডার আমাদের এই চ্যানেলে। এটা হয়তো তোমার পাঠানো 25 কি 26তম ঘটনা। দারুণ দারুণ একটা ঘটনা। অনেক প্রশ্নচিহ্ন, অনেক ইফস অ্যান্ড বাটস নিয়ে ঘটনাটা শেষ হলো। আতরের গন্ধ কেন আসতো? কে হেঁটে বেড়াতো? রাত 3:05 ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু বাকি দুটো ঘটনা, সেগুলোর কি ব্যাখ্যা সেটা জানা গেল না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো ঘটনাটা। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে। চলে যাব একটু শাউট আউটের দিকে।
কমেন্ট করেছে রমা সোরেন, লিখেছে পূর্ব বর্ধমান থেকে শুনছি। কমেন্ট করেছে সুতপা নাগ, লিখেছে অসাধারণ লাগলো 3টে ঘটনাই, জাস্ট অসম। কমেন্ট করেছে শিব মুভিজ, লিখেছে রাজদা অনেকদিন পর কমেন্ট করলাম। কমেন্ট করেছে বাবাই দাস, লিখেছে খুব সুন্দর লাগলো ঘটনাটা রাজদা, অনেকদিন পর কমেন্ট করছি। কমেন্ট করেছে নন্দিতা পাল, আবু ইউসুফ, রাজেন রয়, সমীর সরকার, সুদেশনা সিনহার রয় আর পূজা চক্রবর্তী। এই সবকটা কমেন্টই এসছে এক প্রত্যন্ত গ্রামের রাবার বাগানে কাজ করতে গিয়ে জিনের কবলে পড়ার ঘটনা, প্রেতপক্ষের 424 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।